আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্কয়ার শেপের কেকের ডেকোরেশন। তার পাশাপাশি এই কেকটাকে আমি কিভাবে অসম্ভব সুন্দরভাবে কালারফুল করে তুলেছি। কিভাবে স্কয়ার শেপের কেকের মধ্যে পারফেক্ট একটা ফিনিশিং আনতে হয় তাও শেয়ার করব। এবং এই ভিডিওতে থাকছে 2 পাউন্ড ওজনের চকলেট কেকের বেসটাও তৈরি করে দেখাবো। তার পাশাপাশি কেকটাকে আপনারা কিভাবে সফট ও স্পঞ্জি করবেন তার টিপস এন্ড ট্রিক সহ শেয়ার করব। অনেকের কমপ্লেন থাকে চকলেট স্পঞ্জ কেকটা নাকি ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো অতটা স্পঞ্জি হয় না। আমার কিন্তু ভ্যানিলা স্পঞ্জ কেকটা যতটা স্পঞ্জি হয় ঠিক ওইরকমই আমার চকলেট কেকটাও অতটা স্পঞ্জি হয়। আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটার A to Z ডিটেলস পদ্ধতিটা ফলো করবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখে নিরাশ হবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবং ক্রিমটা কিভাবে আপনারা পারফেক্ট ভাবে স্টিপ করতে পারবেন, ক্রিমের মধ্যে কালার গুলো এড করে কিভাবে অসম্ভব সুন্দর কালার গুলো আনতে হয়, এই পদ্ধতিটাও আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য। যারা ক্রিমের মধ্যে কালার এড করে পারফেক্ট একটা ক্রিমের মধ্যে কালারটা আনতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে। ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন, ভিডিওতে একটা লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এবং ইউটিউব থেকে যদি এই ভিডিওটা দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওতে লাইক ও বেশি বেশি করে কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও এই ভিডিওটা শেয়ার করে নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য বাটির উপর একটি চালনি নিচ্ছি। 2 পাউন্ড চকলেট স্পঞ্জ কেকের জন্য ময়দা নিয়েছি 1 কাপ। বেকিং এর জন্য অবশ্যই ভালো মানের প্রোডাক্ট গুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কেকের রেজাল্টটাও ভালো আসবে। কাপ ময়দা থেকে প্রথমে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি। আবারও আরেক টেবিল চামচ ময়দা উঠিয়ে নিচ্ছি। তার মানে 2 টেবিল চামচ ময়দা সরিয়ে নিয়েছি। 2 টেবিল চামচ ময়দার অভাব পূরণ করার জন্য এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার এড করে নিচ্ছি। এখানে আমি মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যেকোনো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে পারেন। প্রথমে হাফ চা চামচ বেকিং পাউডার এড করে নিচ্ছি। আবারও হাফ চা চামচ বেকিং পাউডার এড করে নিচ্ছি। তার মানে 1 চা চামচ বেকিং পাউডার এড করেছি। লবণ দিচ্ছি 1 চিমটি। লবণটা অপশনাল। আপনারা যদি লবণটা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আরো 2 বার শুকনো উপকরণগুলো চেলে থাকি। আপনারা কিন্তু 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু স্পঞ্জ কেকটা অনেক বেশি ভালো হয়। শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ডেক একটা সাইডে রেখে দিব। 2 পাউন্ড চকলেট কেকের জন্য ডিম নিয়েছি 4টে। শুকনো একটি মিক্সিং বলে ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি। আর কিভাবে ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। বেকিং এর জন্য অবশ্যই রুম টেম্পারেচারের ডিমগুলো ব্যবহার করবেন। ফ্রিজের ডিমগুলো ব্যবহার করলে সেক্ষেত্রে 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। ডিমগুলো যখন রুম টেম্পারেচারে চলে আসবে তারপর ব্যবহার করবেন। একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশ অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ বিট করার পর যখন দেখবেন ডিমের সাদা অংশ এইরকম ফেনায় পরিণত হয়েছে তখন চিনিটা এড করে দিতে হবে। চিনি দিচ্ছি 3/4 কাপ। 2 পাউন্ড স্পঞ্জ কেকের জন্য 3/4 কাপ চিনিটা একদম পারফেক্ট। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খান সেক্ষেত্রে 1 কাপ চিনি এড করে দিতে পারেন। তবে আমি বলব 3/4 কাপ চিনিটা কিন্তু একদম পারফেক্ট হয়, মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক আসে। ডিমের সাদা অংশের সাথে চিনিটা ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা চলে না যায়। ডিমের সাদা অংশের সাথে চিনিটা মেল্ট করার সময় অবশ্যই বিটারের স্পিড যেন হাই থেকে মিডিয়ামে থাকে। এতে করে আপনার চিনিটাও আস্তে আস্তে মেল্ট হবে এবং ডিমের ফর্মটাও আস্তে আস্তে তৈরি হবে। শুরু থেকেই বিটারের স্পিড যদি হাইয়ে রেখে বিট করেন এতে করে আপনার ডিমের সাদা অংশটা খুব দ্রুত ফমি হয়ে যাবে কিন্তু চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হবে না। ডিমের ফর্ম এবং চিনিটা পারফেক্টলি তৈরি করার জন্য হলে কিন্তু শুরু থেকে বিটারের স্পিড হাই থেকে লয়ে রেখে বিট করে নিতে হবে। দ্বিতীয়বারের মতো চিনিটা এড করে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনির দানাদার ভাবটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করে নিব এইভাবে। দ্বিতীয়বারের চিনিটা পারফেক্ট ভাবে মেল্ট হয়ে যাওয়ার পর তৃতীয়বারের মতো আবারও চিনিটা এড করে নিব। আপনারা কিন্তু ডিমের সাদা অংশের সাথে চিনিটা কিন্তু একবারে এড করতে যাবেন না, 2 থেকে 3 বারে চিনিটা এড করে নিবেন। এতে করে কিন্তু খুব সহজেই চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। ডিমের সাদা অংশের সাথে চিনিটা যদি একবারে এড করে নেন তাহলে কিন্তু পারফেক্ট ভাবে চিনিটা কিন্তু কোনোভাবেই মেল্ট হবে না। তাই প্রতিটা কথা মাথায় রেখে শুরু থেকে শেষ অবধি কাজটা করে নিবেন। অনেকের কিন্তু বিটারের উপর নির্ভর করে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাওয়া। তাই বেকিং এর জন্য অবশ্যই কিন্তু ভালো মানের বিটারটা সাজেস্ট করবেন। এতে করে আপনার কাজটা যতটা সহজ হয়ে যাবে কাজের আউটলুকটাও ততটা ভালো আসবে। ডিমের সাদা অংশ এবং চিনি পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাওয়ার পর স্ট্রাকচারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে কুসুমটা এড করে নিচ্ছি।
ডিমের কুসুমটা এড করার পর ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমের কুসুমের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর অবশ্যই খেয়াল রাখবেন ডিমের কুসুমটা এড করার পর বেশিক্ষণ সময় নিয়ে বিট করা যাবে না। বিট করতে করতে যখন দেখবেন ডিমের কুসুমের কালারটা এমন হয়ে আসছে ওই পর্যায়ে বিটারটা অফ করে দিতে হবে। স্পঞ্জ কেকের মধ্যে তেলের পরিমাণটা কম লাগে। প্রথমে 1 টেবিল চামচ তেল এড করে নিচ্ছি, আবারও আরেক টেবিল চামচ তেল এড করে নিব। এখানে 2 টেবিল চামচ তেল এড করা হয়েছে। চকলেট ইমালশন দিচ্ছি হাফ চা চামচ। চকলেট কেকের ক্ষেত্রে অবশ্যই চকলেট ইমালশনটা দেওয়ার চেষ্টা করবেন। চকলেট ইমালশনটা দেওয়ার ফলে চকলেট কেকের মধ্যে অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে, তাই চেষ্টা করবেন চকলেট ইমালশনটা দেওয়ার জন্য। তেলটা প্লাস চকলেট ইমালশনটা এড করার পর অল্প কিছুক্ষণের জন্য বিট করে নিয়েছি। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো এখন ডিমের ব্যাটারের সাথে এড করে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো অবশ্যই 2 থেকে 3 বার এড করে নিতে হবে। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ফোল্ডিং মেথডে এক পাশ থেকে আস্তে আস্তে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এই সময় কিন্তু কোনো ধরনের তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতো হাতে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে। স্কিনে হয়তো দেখতেই পাচ্ছেন এই সময় আমি ডিমের ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো কিভাবে মিক্স করে নিচ্ছি। এই সময় যদি উল্টাপাল্টা শুকনো উপকরণগুলো মিক্স করেন এতে করে কিন্তু আপনার ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে। ধৈর্য ধরে হাতে সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। এই কাজটা আমি কিভাবে করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই সময় কিন্তু ভিডিওটা একেবারে ফাস্ট করে দেইনি। প্রথম ধাপে যে শুকনো উপকরণগুলো এড করেছিলাম আমার মিক্স করা হয়ে গেছে। আবারও দ্বিতীয়বারের মতো শুকনো উপকরণগুলো এড করে নিচ্ছি। সেম প্রসেসে আবারও শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এই সময় ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তৃতীয়বারের মতো আবারও শুকনো উপকরণগুলো এড করে নিচ্ছি। আবারও সেম প্রসেসে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে সর্বশেষে একটি স্প্যাচুলারের সাহায্যে ব্যাটারগুলো উপর নিচ করে নিচ্ছি। কারণ ব্যাটারের নিচে যদি কোনো শুকনো উপকরণগুলো লেগে থাকে তাহলে মিক্স হয়ে যাবে। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো মিক্স করার পরে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আর আপনার চকলেট কেকের ব্যাটারের ঘনত্বটা যদি এইরকম হয় তাহলে মনে করবেন পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে পেরেছেন। 8 ইঞ্চি সাইজের একটি স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে আগে থেকে কাগজ কেটে রেখেছি। মোল্ডের মধ্যে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি। মোল্ডের মধ্যে ব্যাটারগুলো ডালার সময় হয়তো আপনারা লক্ষ্যই করেছেন ব্যাটারটা কতটা মসৃণ এবং কতটা পারফেক্ট হয়েছে। প্রতিটা টিপস ফলো করে যদি তৈরি করেন তাহলে এইরকম একটা ব্যাটার আপনারাও তৈরি করতে পারবেন। মোল্ডের মধ্যে ব্যাটারগুলো ডালার পর মোল্ডটা টেপ টেপ করে নিচ্ছি যাতে ব্যাটারের ভিতরে কোনো ধরনের লাম্পস না থাকে। এটা আমি ওভেনে বেক করে নিব, আপনারা চাইলে চুলায়ও বেক করে নিতে পারেন। ওভেনে থাকা অবস্থায় দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট ভাবে ফুলে উঠেছে মাশাআল্লাহ। আপনারা চাইলে এইভাবে কেকটা চুলায়ও বেক করে নিতে পারেন। আমার ওভেনের টেম্পারেচার বুঝে আমি টাইমটা সিলেক্ট করে নিয়েছি। আপনাদের ওভেনের টেম্পারেচার বুঝে আপনারা টাইমটা সিলেক্ট করে নেবেন। এখানে ওভেনের টেম্পারেচার বা টাইমিংটা বললাম না কারণ সবার ওভেনের টেম্পারেচার প্লাস টাইমিংটা সমান হয় না। কেকটা ওভেন থেকে বের করার পর কেকটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর তারপর মোল্ড আউট করে নিয়েছি। গরম থাকা অবস্থায় কেকটাকে মোল্ড আউট করবেন না, এতে করে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার অনেকটাই চান্স থাকে। কেকটাকে ওভেন থেকে বের করার পর গরম থাকা অবস্থায় মোল্ড সহ র্যাপিং পেপার দিয়ে র‍্যাপ করে রেখে দিবেন। কেকটা ঠান্ডা হওয়ার পর র্যাপিং পেপার সরিয়ে তারপর কেকটাকে স্লাইস করে নিবেন। এখানে আমি কেকটাকে 2টা স্লাইস করেছি, আপনারা চাইলে অনায়াসে 3টা স্লাইসও করে নিতে পারেন। আর কেকটা কতটা সফট ও কতটা স্পঞ্জি হয়েছে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে এইরকম একটা কেক আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন। ভিডিওটা স্কিপ করে করে দেখলে হয়তো আপনারা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট স্কিপ করে যাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ। অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে 2 পাউন্ড কেক আমি কিভাবে 1 কাপ ক্রিম দিয়ে সম্পূর্ণ করব। প্রথমে আমি 1 কাপ ক্রিম বিট করে কেকের ডেকোরেশনের কাজে লেগে পড়ি। ডেকোরেশন করার সময় আমার কিছুটা ক্রিম শর্ট পড়ে যায়, তার পরবর্তীতে আমি হাফ কাপ ক্রিম বিট করে নেই। 2 পাউন্ড কেক তৈরি করতে আমার টোটাল ক্রিম লেগেছে 1 কাপ প্লাস হাফ কাপ। আর যারা বেকিং এ নতুন তাদের জন্য 2 পাউন্ড কেকের জন্য 2 কাপ ক্রিম লাগবে। যারা বেকিং নিয়ে নতুন কাজ করছেন তাদের জন্য বলবো অবশ্যই 2 পাউন্ড কেকের জন্য 2 কাপ ক্রিম নিবেন। এতে করে আপনার কেকের ফিনিশিংটাও যতটা ভালো আসবে প্লাস ডেকোরেশনটাও ততটা সুন্দর হবে। ক্রিমগুলো বিট করতে করতে মিক্সিং বলের চারপাশে ক্রিমগুলো লেগে আছে। একটি স্প্যাচুলারের সাহায্যে মিক্সিং বলের চারপাশের ক্রিমগুলো ক্লিন করে নিচ্ছি। বাটিটা ক্লিন করে নেওয়ার পর বিটার দিয়ে যখন ক্রিমগুলো বিট করব তখন সমানভাবে ক্রিমগুলো বিট হবে। বিটারের স্পিড শুরু থেকেই কিন্তু হাইয়ে দেওয়া যাবে না। বিটার দিয়ে ক্রিমগুলো বিট করতে করতে যখন দেখবেন ক্রিমগুলো স্টিফ হয়ে আসছে ওই পর্যায়ে কিন্তু বিটারের স্টিপ ধাপে ধাপে বাড়াতে হবে। ক্রিমগুলো বিট করার শুরু থেকেই যদি বিটারের স্পিড হাই দিয়ে ক্রিমগুলো বিট করেন এতে করে কিন্তু ক্রিমগুলো ওভারবিট হয়ে যাবে। আর এই ওভারবিট ক্রিম দিয়ে কিন্তু কোনো ধরনের ডিজাইন বা ডেকোরেশন সুন্দরভাবে করতে পারবেন না। তাই আমার এই ভিডিওর খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন। আর এই ক্রিমটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই মিষ্টি থাকে। আলাদাভাবে আমি এই ক্রিমের মধ্যে কোনো ধরনের আইসিং সুগারটা এড করিনি। আপনারা যদি ক্রিমের মধ্যে মিষ্টি পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু আইসিং সুগারটা এড করে নিতে পারেন। কারণ আমি মনে করি এই ক্রিমের মধ্যে কোনো ধরনের আইসিং সুগারটা এড করতে হবে না, কারণ
এই ক্রিমটা তুলনামূলকভাবে অনেকটাই মিষ্টি থাকে। আর এই ক্রিমের ডিটেইলস ভিডিও আমার পেজে এবং আমার চ্যানেলে অলরেডি ভিডিওটা আপলোড করে দিয়েছি। টপিক্যাল ক্রিমের ভিডিওর লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক করে নিবেন। এই ক্রিমটা যখন বাজার থেকে কিনবেন অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন ওনারা কিন্তু ডিপ ফ্রিজ থেকেই বের করে আপনাকে ক্রিমটা দিবে। মানে এই ক্রিমটা আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আবারও সেম প্রসেসে একটি স্প্যাচুলারের সাহায্যে বাটির ক্রিমগুলো উপর নিচ করে নিচ্ছি। ক্রিমগুলো উপর নিচ করার কারণে কিন্তু নিচের ক্রিমগুলো উপরে উঠে আসবে আর উপরের ক্রিমগুলো নিচে চলে যাবে। এতে করে কিন্তু ক্রিমগুলো সমানভাবে স্টিফ হবে। আবারও সেম প্রসেসে বিট করে নিচ্ছি। ক্রিমটা কিন্তু অলমোস্ট 80% বিট হয়ে গেছে। ক্রিমটা ব্যবহার করার ঠিক 30 থেকে 40 মিনিট আগে ক্রিমটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। ক্রিমটা যখন অল্প কিছুটা নরমাল হয়ে আসবে ওই বরফ ঠান্ডা ক্রিমটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর এই বরফ ঠান্ডা ক্রিমগুলো ব্যবহার করার ফলেই কিন্তু খুব দ্রুত ক্রিমগুলো স্টিফ হয়ে যায়। আর বরফ ঠান্ডা ক্রিমটা অবশ্যই নিতে হবে। আর আমার ক্রিমের স্ট্রাকচারটা কেমন হয়েছে হয়তো আপনারা লক্ষ্যই করেছেন। ক্রিমগুলো বিট করে নেওয়ার পর অপর একটা বাটিতে কিছুটা ক্রিম নিচ্ছি। যে বাটিতে ক্রিমগুলো নিচ্ছি এই ক্রিমগুলো আমি কেকের লেয়ারে ব্যবহার করব। অফ ক্যামেরায় কিছুটা গানাশ তৈরি করে নিয়েছি। হাফ কাপ চকলেটের সাথে 1/4 কাপ হুইপ ক্রিম দিয়ে চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। যেহেতু এটা চকলেট কেক তাই অবশ্যই কেকের লেয়ারে চকলেট ক্রিমটা দিতে হবে। কেকের লেয়ারের মধ্যে চকলেট ক্রিমটা যদি না থাকে তাহলে কেকটাই কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই তো দেখতেই পেলেন চকলেট ক্রিমটা তৈরি হয়ে গেল। কিছুটা ক্রিমের সাথে স্কাই ব্লু কালার দিচ্ছি কয়েক ফোঁটা। ম্যাডমেনের রেড কালার দিচ্ছি 2 ড্রপ। এই ক্রিমের মধ্যে পার্পল কালার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। ক্রিমের সাথে এই 3টা কালার এড করার কারণে অনেক সুন্দর একটা ডিপ পার্পল কালার চলে আসবে। ক্রিমের সাথে কালারগুলো মিক্স করে নেওয়ার পর নরমাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। এতে করে কিন্তু কালারটা আরো ডিপ হবে। আর এই ক্রিমটা দিয়ে আমি যখন ডেকোরেশন করব তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই বাটিতে কিছুটা স্কাই ব্লু কালার এড করে নিচ্ছি। আর ক্রিমের সাথে কালারটা এড করেছি 1/4 টিস্পুনের মতো। ক্রিমের সাথে কালারটা মিক্স করার পর একটি স্প্যাচুলারের সাহায্যে খুবই আলতো হাতে মিক্স করে নিয়েছি। স্কাই ব্লু কালারের সাথে গ্রিন কালার এড করে নিচ্ছি কয়েক ফোঁটা। স্কাই ব্লু প্লাস গ্রিন কালার এই 2টা কালার এড করার কারণেই কিন্তু অনেক সুন্দর একটা পেস্ট কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পেস্ট কালার চলে আসলো ক্রিমের মধ্যে। সর্বশেষে যে ক্রিমগুলো অবশিষ্ট ছিল এই ক্রিমের সাথে কিছুটা ইয়েলো কালার এড করে নিচ্ছি। কালারটা এড করে নেওয়ার পর আবারও স্প্যাচুলারের সাহায্যে কালারগুলো মিক্স করে নিচ্ছি। আর এই ইয়েলো কালার ক্রিমটা দিয়ে আমি পুরো কেকটা কভার করে নিব। ক্রিমের সাথে কালারগুলো এড করে নেওয়ার পর আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ক্রিমগুলো কতটা পারফেক্ট ভাবে স্টিফ আছে। 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব ক্রিমগুলো। বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। কারণ কেকটা যখন বোর্ডের মধ্যে বসাবো তখন কেকটা আর নড়াচড়া করবে না। এর প্রথম স্লাইসটা বোর্ডের মধ্যে বসিয়ে দিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখবেন কেকটা যখন বোর্ডের মধ্যে বসাবেন কেকটা যেন বোর্ডের মাঝখানে থাকে। 3/4 কাপ পানির সাথে 6 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপটা কিন্তু কেকের মধ্যে পরিমাণ মতো দিতে হবে। আবার অতিরিক্ত সুগার সিরাপটা কেকের মধ্যে এড করলে কেকটা খেতে কিন্তু ভিজা ভিজা লাগবে, তাই পরিমাণ মতো এড করে নিবেন সুগার সিরাপটা। পাইপিং ব্যাগে চকলেট ক্রিমটা ঢুকিয়ে কেকের স্লাইসে দিয়েছি। স্প্যাচুলারের সাহায্যে ক্রিমগুলো এখন সমান করে নিচ্ছি। কেকের স্লাইসের মধ্যে আপনারা ক্রিমটা কতটুকু দিবেন এটা একান্তই আপনাদের নিজের উপর ডিপেন্ড করে। অবশিষ্ট যে গানাশগুলো ছিল এখন চকলেট ক্রিমের সাথে গানাশগুলো দিয়ে দিচ্ছি। চকলেট কেকের মধ্যে চকলেট গানাশটা এড করলে কেকের টেস্টের দিক দিয়ে অনেক বেশি ভালো হয়। আপনারা চকলেট কেকের লেয়ারের মধ্যে গানাশটা দেওয়ার চেষ্টা করবেন। কেকের দ্বিতীয় স্লাইসটা কেকের উপরে বসিয়ে দিচ্ছি। কেকের স্লাইসটা কেকের মধ্যে বসানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন কেকের চারপাশটা যেন সমানভাবে কেকের মধ্যে বসে। কেকের সাইডের ক্রিমগুলো সমান করে নিচ্ছি। আবারও সেম প্রসেসে কেকের লেয়ারের মধ্যে সুগার সিরাপটা দিচ্ছি। কেকের মধ্যে সুগার সিরাপটা দেওয়ার পর অল্প কিছুটা ক্রিম নিয়ে পুরো কেকটা ক্রাম্প কোট করে নিব। কেকটা ক্রাম্প কোট করে নরমাল ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। কেকটা ক্রাম্প কোট করে নরমাল ফ্রিজে রাখলে কেকটা যখন ফাইনাল ফিনিশিং দিবেন তখন দেখবেন কেকের ক্রাম্পগুলো আর উঠে আসছে না। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন কেকটাকে। 10 মিনিট পর কেকটাকে নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পাইপিং ব্যাগে ইয়েলো কালার ক্রিমটা ঢুকিয়ে নিয়েছি। পাইপিং ব্যাগ দিয়ে কেকের চারপাশে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। আমি বরাবরের মতো কেকের চারপাশে এবং উপরে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমগুলো দিয়ে থাকি। আপনারা চাইলে এই সেম কাজটা প্যালেট নাইফ দিয়েও করতে পারেন। কিন্তু আমি যেভাবে কাজগুলো করে থাকি ওইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনাদের যেভাবে কাজটা করতে সুবিধা হয় ওইভাবেই আপনারা কাজটা করে নিবেন। ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করে নেওয়া হয়ে গেলে একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরের ক্রিমগুলো প্লাস কেকের সাইডের ক্রিমগুলো সমান করে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে কেকের ক্রিমগুলো খুবই ভালো করে সমান করে নিতে হবে। ফিনিশিং এর কাজটা কিন্তু হাতে সময় নিয়ে খুবই আলতো হাতে আস্তে ধীরে কাজটা করে নেবেন। প্যালেট নাইফ দিয়ে খুবই ভালো করে কেকের চারপাশের ক্রিমগুলো সমান করে নেওয়ার পর একটি স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডে ফিনিশিং দিচ্ছি। এর ফাইনাল ফিনিশিং আমি বরাবরের মতো সবসময় স্ক্র্যাপার দিয়ে করে থাকি। আপনাদের কাছে যদি প্যালেট নাইফ দিয়ে কেকের ফিনিশিংটা দিতে সুবিধা মনে হয় তাহলে আপনারা তাই করে নেবেন। আর কেকের সাইডে কিন্তু আমি খুবই আলতো হাতে স্ক্র্যাপারটা ধরে কেকের ফিনিশিংটা করে নিয়েছি। কেকের সাইডে ফিনিশিংটা চলে আসার পর একটি প্যালেট নাইফের
সাহায্যে কেকের উপরের ক্রিমগুলো সমান করে নিচ্ছি। কেকের উপরে প্যালেট নাইফটা রেখে খুবই আলতো হাতে ক্রিমগুলো টেনে টেনে সমান করে নিচ্ছি। আপনারা কয়েক মিনিটের ভিডিও দেখে হয়তো মনে করেন খুবই সহজেই কেকের কাজটা করে নেওয়া যায়। আসলে এই কাজগুলো অনেক সময় নিয়ে এবং ধৈর্য ধরে করতে হয়। নতুনদের জন্য বলছি, কেকের ফিনিশিংটা কিন্তু খুব সহজেই আসবে না। বাসায় আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন একসময় আপনাদের হাতটাও চলে আসবে। জিগজ্যাগ একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডে ডিজাইনটা করে নিচ্ছি। যেকোনো ধরনের কেকের ফ্লেভার প্লাস যেকোনো ধরনের কাস্টমাইজ কেক আমাকে ইনবক্স করতে পারেন। অনলি কুমিল্লা সিটির মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। সর্বশেষে আবারও প্যালেট নাইফ দিয়ে কেকের উপরে টেনে টেনে ক্রিমগুলো সমান করে নিচ্ছি। এই তো অলমোস্ট আমার কেকের উপরে ফিনিশিংটা প্রায় চলে এসেছে। স্ক্রিনে যে নজেলটা দেখতে পাচ্ছেন, এই নজেলটা দিয়ে আমি কেকের উপরে ডিজাইনটা করব। আর এই নজেলটার নাম ছিল 1M নজেল। কেকের উপরে ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি আসলে আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না। আপনারা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে বুঝে নেবেন। আপনারা যদি কয়েকবার বাসায় প্র্যাকটিস করেন তাহলে এই ফুলটাও আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। অন্য একটা নজেল দিয়ে আরেকটা ফুলের ডিজাইন করে নিচ্ছি। আর এই নজেলের নাম্বারটা ছিল না, তাই আর আপনাদের সাথে নাম্বারটা বলতে পারলাম না। আর এই নজেলটা দিয়ে কিভাবে কেকের মধ্যে ফুলগুলো তৈরি করছি আপনারা ভালো করে স্ক্রিনে লক্ষ্য করুন। প্রতিটা ফুল কেকের মধ্যে কিভাবে বসিয়েছি তা আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই 6B নজেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। কেকিং রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এর সাথে কালারগুলো মিক্স করার পর নরমাল ফ্রিজে রেখে দেওয়ার কারণে কালারগুলো আরো ডিপ হয়ে এসেছে। সর্বশেষে ছোট্ট একটি স্টার নজেল দিয়ে কেকের উপরে আবারও ছোট ছোট ফুলগুলো করছি। কেকের উপরে ডেকোরেশনটা করা হয়ে গেছে। এই নজেলটা দিয়েই আমি কেকের নিচের বর্ডারটা করে নিব। আর এই নজেলটা ছিল ছোট্ট একটা স্টার নজেল। আর কেকের নিচের বর্ডারটা দেওয়ার ফলে কেকের সৌন্দর্যটা আরো ফুটে উঠেছে। কেকের নিচে বর্ডারটা কিভাবে করেছি আপনারা চোখে দেখে বুঝে নিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার কেকের সাইডের বর্ডারটাও দেওয়া হয়ে গেছে। কেকের মধ্যে সুগার বলটা না দিলে আমার মনে হয় কেকটা যেন অসম্পূর্ণই থেকে যায়। তাই কেকটাকে সম্পূর্ণ করার জন্য কেকের মধ্যে সুগার বল দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে সুগার বলগুলো দেওয়ার সাথে সাথে আমার মনে হয় কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন সুগার বলগুলো দেওয়ার পরেই আমার কেকের ফাইনাল লুক। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার প্রতিটা ভিডিও থেকে আপনারা যদি কিছুটা হলেও শিখতে পারেন তাহলে আপনাদেরকে প্লিজ বলবো আপনারা আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন এবং ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।